এবার আমরা কতগুলো টাইপের অঙ্ক কিভাবে করে, যেটা একদম ফার্স্ট যে কোনো, এবার আমরা যখন নেক্সট স্টেপে যাব আস্তে আস্তে অ্যাডভান্স অঙ্কের দিকে এগাবো, এই যে 8-9টা অঙ্ক আমি করাবো, এই টাইপটা যদি কেউ ভালোভাবে বুঝে যাও, তাহলে সে যত কঠিন অঙ্কই আসুক না কেন, হ্যাঁ অবভিয়াসলি তোমাদের সেটা লজিক্যালি করতে হবে, সেখানে অনেক ক্যালকুলেশন থাকবে, কিন্তু তার বেসটা হচ্ছে এই যে আজকের সেশনটা করাবো সেইটা। আজকের সেশনে যেই টাইপ করাবো, যেভাবে করাবে সেইভাবে যদি বুঝে যাও তোমরা, তাহলে আগামী দিনে আমি আরও যে অঙ্কগুলো নিয়ে আসবো সেটা বুঝতে বা সেটা করতেও খুব সুবিধা হবে। ঠিক আছে, তো টাইপ 1 আমরা দেখে নিই। আচ্ছা আচ্ছা, যেটা আমরা ফার্স্টেই শিখবো সেটা হচ্ছে এরকমভাবে যদি রেশিও দেওয়া থাকে A/B equal to 1:3, B/C equal to 3:4, and C/D equal to 8:15, D/E equal to let's suppose yes 5:4। তাহলে এই যে আলাদা আলাদাভাবে রেশিও দেওয়া আছে, আমাদের ফাইন্ড করতে হবে A/B/C/D/E, এই একেবারে এইটা কত হবে। ঠিক আছে, তাহলে আমাদের কাছে কি কি আছে, A/B আছে, B/C আছে, C/D আছে, এটা ইস টু হবে, D/E আছে। আমাদের একেবারে রেশিওটা বের করতে হবে কীভাবে, A/B/C/D/E। ঠিক আছে, এটা সি, একটু কষ্ট করে বুঝে নিও। ঠিক আছে, আচ্ছা A/B কত আছে 1:3, বেশ কোনো প্রবলেম নেই। B/C কত আছে 3:4। এবার এখানে আমরা বির ভ্যালু পাচ্ছি অ্যান্ড এখানেও আমরা বির ভ্যালু পাচ্ছি। এখানে বির ভ্যালু কত আছে 3 আছে, A/B এ আগে আছে মানে 1টা আগে, বি পরে আছে মানে 3টা পরে। তো এখানে বির ভ্যালু 3 আছে, এখানেও বির ভ্যালু 3 আছে, কোনো অসুবিধা নেই। বেশ, আচ্ছা এখানেও সি আছে, এখানেও সি আছে, এখানে সির ভ্যালু কত আছে 4, কিন্তু এখানে সির ভ্যালু কত আছে 8। তাহলে দুটো জায়গাতেই সি যখন আছে, তাহলে দুটো জায়গাতে সির ভ্যালুটাও তো সেম থাকতে হবে, কিন্তু এখানে কত আছে 8, এখানে আছে 4। তাহলে আমরা একমাত্র কীভাবে সেম করতে পারি, এইটাকে আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে এই শুধু তো এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে হবে না, কোনো অনুপাতটাকে যদি আমরা সমান রাখতে চাই তাহলে ডিনোমিনেটর অ্যান্ড নিউমিনেটর দুটোকে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। এই প্রসঙ্গে আমি একটু ছোট্ট করে সমানুপাতের কনসেপ্টটা বুঝিয়ে দিই। আচ্ছা, A/B ইকুয়াল টু B/C ইকুয়াল টু A/B ইকুয়াল টু C/D ইকুয়াল টু E/F যদি হয়, তাহলে এই তিনটে রেশিওকে পরস্পরের সমানুপাত বলবো। ঠিক আছে, আচ্ছা এটা কিভাবে আমি লিখে প্রকাশ করব, আমরা একটা অনুপাতকে কখনো চেঞ্জ করতে পারি না, তার সমানুপাত লিখতে পারি। কিভাবে, যেরকম 5/7 আছে, এটাকে আমরা কখনোই 6/7 বা এটাকে 10/7 লিখতে পারি না, এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করে। আমরা এটাকে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে এটাকেও 2 দিয়ে মাল্টিপ্লাই করবো, তাহলে এটা কত হবে 10/15। তাহলে এই 5/7টা 10/14 সমানুপাত হবে। ঠিক আছে, এখানেও আমরা সেম কেসটাই করব। এখানে কি করছিলাম, এই যে এখানে আছে 3/4, তো এটাকে 2 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা 8 হবে, তো এই দুটোকেই আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করে দেব, দ্যাট ইজ এখানে 6 আর এখানে 8, তাহলে 3/4টা তো 6/8-এর সমানুপাত হবে। একটু আগে আমরা যে প্রপার্টিটা পড়লাম না, যে A/B-কে আমরা যে দুটোকে যদি নিউমিনেটর ডিনোমিনেটরকে নন জিরো নাম্বার দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে সেটাই হবে, অ্যাকচুয়ালি সেটাই হচ্ছে সমানুপাত। ঠিক আছে, বেশ হলো, এটাকে আমি মুছে দিই, নাহলে পুরো অঙ্কটা করতে অসুবিধা হবে। আচ্ছা বেশ, তাহলে আমরা এবার নতুন ভ্যালুগুলো এখানে চট করে লিখে নেব। আচ্ছা এটা কত হলো, তাহলে এটাকে যদি 2 দিয়ে মাল্টিপ্লাই করা হয় 6:8, এটা হলো 8:15। সি এর ভ্যালু সেম হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। এইবারে যখন দেখলাম সি এর ভ্যালু ইকুয়াল হয়ে গেছে, তখন কিন্তু এইখানে বি এর ভ্যালুটা আলাদা হয়ে গেল, কারণ এখানে বির ভ্যালুটা 6, কিন্তু এখানে বির ভ্যালুটা কত ছিল 3। তাহলে আবার সেই এখানে বির ভ্যালুটা ইকুয়াল করাতে হলে আমাদের এখানে কি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে, 3 থেকে 6 আনতে গেলে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। তো আমরা 2 দিয়ে মাল্টিপ্লাই করে লিখে নিই,
2:6 হলো, 1:2 2, 3:8, 1:2 2, 3:2 6, বেশ হলো। এবার এখানে চলে আসি, বির ভ্যালু ইকুয়াল করা হলো, সি এর ভ্যালু ইকুয়াল করা হলো। এবার এখানে কি কি আছে, এখানে ডি আছে, এখানেও ডি আছে। এখানে ডি আছে 15, কিন্তু এখানে ডি আছে 5। তাহলে 15কে আমরা 5 আনতে পারি, কিন্তু সেই ডিভাইড করতে হবে। আমরা সব থেকে সোজা যে উপায়টা করবো, মাল্টিপ্লিকেশন করবো সর্বক্ষেত্রে। তাই জন্য আমি এই যে এখানে 4 আর 8 আছে, এখানেতেই পুরো রেশিওটাকে আমি ডিভাইডও করতে পারতাম 2 দিয়ে, তাহলে এটাও 4 হয়ে যেত। কিন্তু আমরা সেটা করবো না, সবসময় মাল্টিপ্লাই করবো, তাহলে আমাদের সহজ হয়ে যাবে। ঠিক আছে। আচ্ছা, তো এখানে 5 আছে অ্যান্ড আমাদের আনতে হবে 15, কারণ ডিটাকে ইকুয়াল করাতে হবে। তাহলে এটাকে কী দিয়ে মাল্টিপ্লাই করবো, 3 দিয়ে, রাইট? সো এটা 15, 3 দিয়ে পুরোটাকে মাল্টিপ্লাই করলে এটা হবে 15 3 4 12 হয়ে গেল। এবার দেখিনি কোন সবগুলো ইকুয়াল আছে নাকি। এ একটা আছে, বেশ কোনো প্রবলেম নেই। বি এখানে 6, এখানে 6, ঠিক আছে। ডি এখানে 8, এখানে 8, ঠিক আছে। আচ্ছা, তারপর কি আছে, আচ্ছা সরি, এখানে সি, এটা সি, সরি, সি এখানে 8, সি এখানে 8, ঠিক আছে। ডি এখানে 15, ডি এখানে 15, ঠিক আছে। তাহলে ফাইনালি আমরা এখানে একটু মুছে নেব, এখানটা মুছে নিয়ে লিখব। ফাইনালি আমরা এ ইস টু বি ইস টু সি ইস টু ডি ইস টু ই কত পেয়ে গেলাম, 2:6 ইস টু, আচ্ছা এটা কি করে লিখবো সেটা একটু বলে দিই। এ কত আছে, 2 লিখে দিলাম এর জায়গায়। বি কত আছে, 6, দুটো জায়গায় 6 লিখে দিলাম। সি কত আছে, 8, ডি কত আছে 15, অ্যান্ড ই আছে 12। তাহলে এটা হচ্ছে ফাইনাল এ ইস টু বি ইস টু সি ইস টু ডি ইস টু ই। ঠিক, এইবার আমরা সেকেন্ড টাইপ জানবো। সেকেন্ড টাইপটা কি জানবো, ধরো এরকম একই টাইপের আগেরটার মতোই, তাও একটুখানি আলাদা। ধরো 5a ইকুয়াল টু 7b ইকুয়াল টু 21c আছে। এখান থেকে আমাদের বললো a ইস টু বি ইস টু সি ইকুয়াল টু কত, এটা আমাদের বললো। ঠিক আছে, এটা কীভাবে করব, এইটা আমাদের কাছে দেওয়া আছে। আমরা কি করব, এরা প্রথমে লিখে, আচ্ছা 5a ইকুয়াল টু 7b, 7b ইকুয়াল টু 21b, মানে তিনজনের ইকুয়াল। আমরা কি ধরে নেব যে এই তিনজন আরেকটা কনস্ট্যান্ট ধরে নেব, সেটারও ইকুয়াল। এটা আমাদের জাস্ট সাপোজ করা, পরে কিন্তু এটা সেই ক্যান্সেল আউটই হয়ে যাবে। কেন সাপোজ করছি আমরা, রেশিওটা ফাইন্ড করার জন্য, আমাদের তো মোটিভটা রেশিও ফাইন্ড করা, তাই না? তো এবার এই তিনটের ইকুয়াল আর এটা ইকুয়াল, তাহলে তিনটেকেই আমরা কে ইকুয়াল করাবো। তাহলে ফার্স্টে 5a ইকুয়াল টু কে ইকুয়াল করিয়ে আমরা পেয়ে যাব a ইকুয়াল টু কে বাই 5। ঠিক আছে, আচ্ছা এটা একটু মুছতে হবে, একটুখানি এই করে মোছাতে হবে। 5a ইকুয়াল টু 7b ইকুয়াল টু 21c ইকুয়াল টু কে। তাহলে তিনটের ইকুয়াল করাবো। 5a ইকুয়াল টু কে করলে আমি একেবারে এখানে লিখে দিচ্ছি কে বাই 5 হবে। 7b ইকুয়াল টু কে হলে বির ভ্যালু হবে কে বাই 7, অ্যান্ড 21c ইকুয়াল টু কে হলে সি এর ভ্যালু হবে কে বাই 21। তাহলে কে হলো এই, সরি এটা এ হবে, এ হলো কে বাই 5, বি হলো কে বাই 7, সি হলো কে বাই 20, সি ইকুয়াল টু 21। ওকে, তো এবার আমাদের কী বার করতে হবে, এইচ টু বি ইজ টু সি। আচ্ছা লিখে দিলাম যা যা ভ্যালু, আমরা জাস্ট এখানে বসিয়ে দিলাম কে বাই 7 ইজ টু কে বাই 21। আচ্ছা রেশিও কী করে পাই আমরা, আমি একদম ফার্স্টে বলেছিলাম যে কমন ফ্যাক্টরকে ডিভাইড করে। এখানে আমরা তিনটেতেই কমন ফ্যাক্টর পরিষ্কারভাবে কী দেখতে পাচ্ছি, কে দেখতে পাচ্ছি। তো আগেই আমাদের যেটা কাজ, কে ক্যান্সেল করে দেবো। ঠিক আছে, তো কে ক্যান্সেল করে আমরা পেয়ে গেলাম কি 1/5 ইজ টু 1/7। এটাকে ইন্টিজার রেশিওতে কীভাবে কনভার্ট করবো, কিছুই না, আমরা ছোটোবেলায় যেরকম প্লাস করতাম 1/5 প্লাস 1/2 প্লাস 1/3, এটা কী করে করতাম, এই তিনটের আমরা এলসিএম নিয়ে নিতাম, এলসিএম নিয়ে এটা কেটে দিয়ে ভাগ করে উপরটাকে গুণ করে বসিয়ে দিতাম, তাই তো? ঠিক তেমনই এটা করবো, একদম কিছু আলাদা না, একদম সেম প্রসেস। ঠিক আছে, করে নিই। তো এই তিনটের
এলসিএম কত হবে? দেখো দেখতেই পাচ্ছি 7 আর 21-এর এলসিএম হবে 21, 21 আর 5 কত হবে? 21 × 5 105। তো আমরা 105 না লিখে শুধু 21 × 5 লিখবো যাতে এটা সুবিধা হয়। তো এটাকে এটা দিয়ে ডিভাইড করলে, তো এটাকে এটা দিয়ে ডিভাইড করলে কত হবে? 21। তো 21 1 21 ইস টু এটাকে এটা দিয়ে ডিভাইড করলে এখানে 3 থেকে যাচ্ছে, 7টা বাদ দিলে 7টা ডিভাইড করলে, তাই তো? তো 3 5 15। এটাকে এটা দিয়ে ডিভাইড করলে থাকছে 3, এই সরি 5, 21 21 কেটে গেল, থাকছে 5। তাহলে কি পেয়ে গেলাম? আফটার অল রেশিওটা, নিচের ভ্যালুটা কিন্তু এখানে কোনো কাজ লাগবে না, কারণ নিচের ভ্যালুটাই আমরা ক্যান্সেল আউট করলাম। তো 21 = 15 = 5। এবার আমরা যে টাইপটা শিখব সেটা হচ্ছে, সেটাও কাজে লাগবে। আচ্ছা, সেটা হচ্ছে তোমার ধরো a/7 = b/8 = c/9, এটা গিভেন আছে। অ্যান্ড আমাদের a + b + c বাই সাপোজ a, এই ভ্যালুটা আমাদের ফাইন্ড করতে হবে। ঠিক আছে, এখানে কিছুই না, এখানেও সেই আগেরটার মতো আমরা সেকেন্ড স্লাইডে এটা করে নিই। এখানেও সেই আগের আছে a/7 b/8 c/9, a/7 b/8 আছে, তাই তো? আচ্ছা, b/8 = c/9, কে ধরে নিলাম a = 7k। আচ্ছা, তখন কি ছিল? তখন কিন্তু 5a, আমার যতদূর মনে পড়ছে এটা ছিল। তাহলে a কত হয়েছিল? k/5। কিন্তু এই ক্ষেত্রে তো a/7 আছে, এটা তো ডিনোমিনেটারে আছে, তার মানে কোনাকুনি গুণ হয়ে যাবে, তাই জন্য এটা 7k হবে, তাই তো? সব কিছু আমি একদম ডিটেলসে বোঝানোর চেষ্টা করছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। যারা জানো খুবই ভালো, কিন্তু যারা জানো না তাদের জন্য বলা। আচ্ছা, b কত পেয়ে যাবে? 8k। এটা 8টা দেখতে খুবই বাজে লাগলো, 8k, অ্যান্ড c = 9k। ঠিক আছে, a পেয়ে গেলাম, b পেয়ে গেলাম, cও পেয়ে গেলাম, ব্যাস কিচ্ছু না, বসিয়ে দিলাম, দেবো ভ্যালু a + b + c/a। বেশ, a + b + c/a, এর ভ্যালু কত? 7k, বির ভ্যালু কত? 8k, সির ভ্যালু হচ্ছে 9k, বাই এগেন এর ভ্যালু আমাদের চাই, এর ভ্যালু কত? 7k। ব্যাস হয়ে গেল, আর কিচ্ছু অবশিষ্ট নেই অঙ্কটা। আচ্ছা, 7 8 15, 15 and 9 24, 24k বাই নিচে কত? 7k। দেখো কে কে কেটে গেল, তাহলে কে কে কেটে গেলে তাহলে কত থাকলো? 24/7। দিস ইজ দ্য অ্যান্সার। ওকে, তাহলে কি আমাদের শুধু রেশিও দেওয়া থাকলে, আমাদের যদি এই টাইপের কিছু দেওয়া থাকে তাহলে সেটা বের করতে অসুবিধা হবে না, কারণ ওপরেও রেশিও আছে নিচেও, কারণ ওপরেও যে ভ্যালুটা আছে নিচেও সেই ভ্যালুটা আছে, তাহলে ক্যান্সেল আউট হয়ে যাবে, তাই তো? আমরা ভাবতেই পারি যে রিয়েল ভ্যালু দেওয়া নেই, তাহলে আমরা কি করে বের করতাম? হ্যাঁ, এটা আমরা কি করে বের করতাম? যদি এখানে সেম অঙ্কতেই যদি এরকম কিছু দেওয়া থাকতো যে a + b + c এর ভ্যালু কত, তাহলে কিন্তু আমরা বের করতে পারতাম না, তাহলে আমরা সেই রেশিওতে ওটা বের করতে হতো, রিয়েল ভ্যালুটা পেতাম না। কিন্তু যেহেতু এটা ডিভাইডেড বাই a হয়ে গেছিলো, তাই কমন ফ্যাক্টরটা দিয়ে কমন ফ্যাক্টরটা ডিভাইড হয়ে গেছিলো, দ্যাটস ওয়াই আমরা এটা মানে কি, এটা মানেও তো এক ধরনের রেশিও, a + b + c/a, এটাও তো রেশিও, তাহলে রেশিও থেকে তো রেশিও আমরা একদমই বার করতে পারি, তাতে তো কোনো অসুবিধা নেই, তাই তো? তাই জন্য আমরা এই ভ্যালুটা পেয়ে গেলাম। ঠিক আছে, এরপরে একটা ইনিশিয়াল লেভেলের আমি অঙ্ক নিয়ে নিই, যেরকম ধরো a/b আছে 8:9। এবার আমরা পরপর আস্তে আস্তে যাব, মানে একদম বিগিনার্স লেভেল থেকে মিডিল লেভেল, তারপর হাই লেভেলের দিকে। ঠিক আছে, আজকে মানে বিগিনার্স থেকেও বিগিনার্স লেভেল, আজকে একদম 0 লেভেল চলছে, এটা আমি আগেও বলেছি, যদিও না বলে থাকি আমি এখন বলে দিচ্ছি। আচ্ছা, a/b আছে 8:9, অ্যান্ড ধরো এর ভ্যালু, সাপোজ এর ভ্যালু গিভেন আছে 64, তাহলে বির ভ্যালু কত? এটা আমরা কি করে ফাইন্ড করব? আচ্ছা, আমি আগে একদম বেসিক মেথড যেটা ছোটোবেলায় করেছি সেটা বলে দিই, কিন্তু তারপর এখন আমরা যেভাবে করব সেটা বলবো। আগে আমি ছোটোবেলার মেথডটা বলে দিচ্ছি। ছোটোবেলায় আমরা কি করতাম? কমন ফ্যাক্টরটাকে আমরা ধরে নিতাম, তাই তো? কমন ফ্যাক্টরটাকে কেন ধরতাম? কারণ ভ্যালু থেকে আমরা রেশিও কী করে বার করি? কমন ফ্যাক্টরকে ডিভাইড করে।
রাইট। তো রেশিও থেকে ভ্যালু কী করে পাবো? কমন ফ্যাক্টরকে মাল্টিপ্লাই করে, তাই তো। তো এই রেশিওর আমি ওটা মুছে দিচ্ছি, এই কথাটা খুবই ইম্পর্টেন্ট, তাই জন্য আমি একটু হাইলাইট করে বলে দিচ্ছি যে ভ্যালু থেকে আমরা রেশিও কী করে পাই? কমন ফ্যাক্টরকে আমি এটা সিএফ লিখছি, ডিভাইড করে আমরা রেশিওটা পাই। আর রেশিও থেকে তাহলে ভ্যালু কী করে পাবো? সেই কমন ফ্যাক্টরকে মাল্টিপ্লাই করে পাবো, রাইট। তো এটাই হচ্ছে রেশিওর আসল ফান্ডা, ঠিক আছে। আচ্ছা, এবার আমি অঙ্কটায় চলে যাই। তাহলে কি বলেছিলাম? A/B = 8:9, ঠিক আছে। তাহলে এবার এই রেশিওটা থেকে রিয়েল ভ্যালু কী করে পাবো? যদি আমরা কমন ফ্যাক্টর যেরকম ছোটোবেলায় সাপোজ করে নিতাম, তাহলে কমন ফ্যাক্টর যদি এক্স হয়, দুটোকে যদি এক্স দিয়ে মাল্টিপ্লাই করি 8x 9x, তাহলে এটাকে আমরা রিয়েল ভ্যালু হিসেবে ধরতাম, তাই তো। এবার কি গিভেন ছিল একটা যেন A = 64, তাহলে 8x এর ভ্যালু দেওয়া আছে কত? 8x = 64, x ইকুয়াল কত হয়ে যাবে? 64/8, এটা এদিকে হলে ডিভাইড হয়ে যাবে। x এর ভ্যালু পেয়ে গেলাম 8, তাহলে আমাদের রিকোয়ারমেন্ট কি? b এর ভ্যালু। b এর ভ্যালু কত আছে? 9x, তাহলে 9 × x এর ভ্যালু কত? 8, 8 9 72, পেয়ে গেলাম আমরা 72। এবার এখন আমরা কি করে করব? এটা তো আমরা ছোটোবেলা করতাম, এখন আমরা কি করে করব? আচ্ছা, এর ভ্যালু দেওয়া আছে 64, কিছুই না, আমরা x y z এসব কিছু ধরবো না। হ্যাঁ, কিছু কিছু অঙ্ক আছে যেগুলো আমাদের x y দিয়েই করতে হবে, বা বেশিরভাগ আমি যেইভাবে তোমাদের শেখাবো সেইভাবে যতটা সম্ভব সেইগুলো না নিয়ে, কারণ x y z এর অনেকেই ভীতি আছে x y z এর প্রতি। তো চেষ্টা করব আমি কিভাবে শর্টে করা যায়, আমি যেভাবে শিখেছি তোমাদের সেইভাবে শেখানোর চেষ্টা করব। তো যাই হোক, আমরা কি করব? এখানে a = 64 আছে, কিচ্ছু না, এই যে 8 এর ভ্যালু আছে, 8 = 64 লিখে দেবো, আর কিচ্ছু। 8 = 64 হলে এটা কেটে যাবে, তাহলে এখানে কি আছে? কিছু নেই, মানে 1 আছে, তাহলে আমরা পেয়ে গেলাম সোজা 1 এর ভ্যালু 8, ব্যাস। আর আমাদের কোনো কাজ নেই। আমাদের তাহলে b এর ভ্যালু কী করে পাবো? b এর ভ্যালু 9 আছে। এবার আমাদের যেটা রিকোয়ারমেন্ট হবে সেইটাকে আমরা 1 এর যে ভ্যালুটা পেয়ে গেছিলাম সেটা দিয়ে মাল্টিপ্লাই করে নিলাম, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের কাজ। তাহলে 8 9 72, বোঝা গেল? যদি বোঝা না যায়, আরেকটা অঙ্কে আমি এটা দেখিয়ে দিচ্ছি, যেরকম C/D, সাপোজ C/D, আচ্ছা আগেরটাই দেখিয়ে দিই আমি। C/D এটা আছে, আর C+D আমাদের প্লেন গিভেন আছে 68, তাহলে C কত আর D বা কত, এটা আমাদের বার করতে দিয়েছি। কী করবো? আমরা জাস্ট 8 + 9 করে দেবো। আমরা কিন্তু সেই x দিয়ে 8x + 9x করবো না, সেটা এইরকম একটা ছোট্ট অঙ্কে সেটা ধরাটাও মানে 30 সেকেন্ডের ব্যাপার, সেটা কিছুটা। কিন্তু বড় বড় যখন অঙ্ক করবো তখন এটা খুব সুবিধা হবে, এটা খুব কম টাইমে আমরা করতে পারবো, ঠিক আছে। তো C/D কত হলো? 8:9, আর আমাদের এটা কি দেওয়া আছে? C+D আছে, তাহলে C আছে 8, D আছে 8, এই দুটো যেহেতু সমষ্টি দেওয়া আছে, এই দুটোকে আমরা যোগ করে নিলাম। কত যোগ করে পাবো? 8 + 9 17, যোগ করে কার সাথে ইকুয়াল করাবো? যেটা রিয়েল ভ্যালু দেওয়া আছে সেটার সাথে। আচ্ছা, এটা কিন্তু রিয়েল ভ্যালু না, এটা কি অনুপাতের ভ্যালু, তাহলে আমাদের কাজটা কী হবে? অনুপাতের ভ্যালুকে, এটা আমরা সবসময় অনুপাত বা রেশিওর ভ্যালু বলবো, রেশিওর ভ্যালুটাকে রিয়েল ভ্যালুর সাথে ইকুয়াল করে আমাদের সবসময় মোটিভটা কী থাকবে? 1 এর ভ্যালু বের করা, ঠিক আছে। 1 এর ভ্যালু বের করে আমাদের যেটা রিকোয়ারমেন্ট হবে, মানে রেশিওর মধ্যে যেটা রিকোয়ারমেন্ট হবে সেটাকে আমরা সেই 1 এর ভ্যালু দিয়ে মাল্টিপ্লাই করব, এটাই হচ্ছে সোজা কথা। আমি খুবই মানে ডিটেল এক্সপ্লেন করে দিলাম, একদম হিস্ট্রি জিওগ্রাফির মতো। যাই হোক, তো 17 = 68 হয়েছে, সবাই 17 নামটা জানো আশা করি। 4 17 68, তাহলে 1 = কত হলো? 4। আমাদের কি কি চেয়েছে? C আর D চেয়েছে, তাহলে C কত? C এর অনুপাতের ভ্যালু কত ছিল? 8, তাহলে 8কে 4 দিয়ে গুণ করে নেব। C এর ভ্যালু ফাইন্ড করতে গেলে 8 × 4 32, আর D এর ভ্যালু কত হয়ে যাবে? তাহলে 9 × 4 দ্যাট ইজ 36। তাহলে এখানে নিচটা আমি একটু মুছে দিই, তাহলে এখানে C পেয়ে গেলাম 32 অ্যান্ড D পেয়ে গেলাম 36। তাহলে এটাকে একবার আমি প্লাস করে দেখিয়ে নিই ঠিকঠাক করলাম নাকি, ভুল হতে পারে, ভুল তো সবারই হয়, তাই না।
তো এটা কত হলো, সরি 36 ছিল, তো এটা হলো 6 7 8 আর এটা 6, তাহলে হয়ে গেল, মিলে গেল। অঙ্কেতে যাব, আমরা সমষ্টি দেখে নিলাম, এবার আমরা সাবস্ট্রাকশন বা বিয়োগটাও দেখে নিই। যেরকম ধরো সাপোজ a is to b 9:16 আছে, অ্যান্ড এটা গিভেন আছে যে b মাইনাস a ইকুয়াল টু 14, তাহলে a এর ভ্যালু কত অ্যান্ড b এর ভ্যালু কত এটা চেয়েছে। কিচ্ছু না, আমাদের কি দেওয়া আছে গিভেন, b মাইনাস a, b কত 16, a কত 9, বেশ মাইনাস করে দেবো, 16 থেকে 9 গেলে কত হয় 7, 7 ইকুয়াল টু কত 14। আমি খুবই ইজি ভ্যালু নিচ্ছি যাতে তোমাদের মানে যোগ বিয়োগ গুণ ভাগ করার সুবিধা হয়। তো এটা যদি 14 হয় তাহলে 1 এর ভ্যালু কত হয়ে যাবে, 2 হয়ে যাবে, 7 দুগুণে 14। ব্যাস, আমাদের এ কত চেয়েছে, এ অনুপাতের ভ্যালু হচ্ছে 9, 9 ইন্টু 2 তাহলে 18, বি এর অনুপাতের ভ্যালু হচ্ছে 16, বি এর অনুপাতের ভ্যালু কত 16, তাহলে বি ইকুয়াল টু 16 ইন্টু 2 কত হলো 32, তাহলে এ হচ্ছে 18, বি হচ্ছে 32, তাহলে 32 থেকে 18 হলো কত হয় 12, 13, 14, 14 হয় না, ঠিকই আছে। তাহলে মোটামুটি ইনিশিয়াল লেভেলে যেগুলো বোঝার দরকার হয় সবই আমি বুঝিয়ে দিলাম, কিছু যদি বাদ দিয়ে থাকে সেটা আমি তোমাদের বুঝিয়ে দেবো পরে। কটা অঙ্ক আমরা করে নিই, কটা অঙ্ক আমি স্লাইডে আগে থেকে নিয়ে নিয়েছিলাম। আচ্ছা, ফার্স্ট যেটা করব সেটা এখানে কি বলছে, ইন এ মিক্সচার of milk and water the ratio of milk and water is 5:2, 40 liters of mixture is taken out, what will be the ratio of the remaining mixture? আচ্ছা, এটা অ্যাকচুয়ালি কোনো অঙ্ক নয়, এটা একটা কনসেপ্ট। এই কনসেপ্টটা থেকে ফিউচারে বা এর পরের সেম কনসেপ্টটা থেকেই পরের অঙ্কটা সুবিধা হবে। যাই হোক, তো একটা মিক্সচার আমি একটু এঁকে দেখাচ্ছি। একটা মিক্সচার আছে, এখানে মিল্ক আছে অ্যান্ড ওয়াটার আছে। মিল্ক অ্যান্ড ওয়াটারের রেশিও কত আছে 5:2। তো একজন কী করলো 40 লিটার্স এখান থেকে নিয়ে নিল, তাহলে এখানে একটু কমে গেল মিল্ক অ্যান্ড ওয়াটারটা। এইবার একটুখানি ভেবে দেখো, এখানে যে মিল্ক অ্যান্ড ওয়াটার ছিল সেটা তো ইউনিফর্মলি মেশানো ছিল, তাই তো, মানে সমানভাবে মেশানো ছিল। তো এখানে যখন 40 লিটার সেখান থেকে নেওয়া হবে, এরকমভাবে তো নেওয়া হবে না যে মিল্কটা বেশি নিলাম বা ওয়াটারটা বেশি নিলাম বা একটু মিল্ক রেখে দিলাম, এরকম তো হবে না। এইখানে যেই অনুপাতে মিল্ক অ্যান্ড ওয়াটার আছে এখানেও 40 লিটার্সটাও সেইভাবেই নেওয়া হবে, সেই অনুপাতে এখানে যাবে, কারণ মিক্সচারটা কি ইউনিফর্ম মিক্সচার। মিল্ক অ্যান্ড ওয়াটারের মিক্সচার সবসময় ইউনিফর্ম মিক্সচার ধরবো আমরা, বা ইউনিফর্ম মিক্সচারই হয়, ঠিক আছে। তাহলে এইখানে যদি ইউনিফর্ম মিক্সচারে মিল্ক অ্যান্ড ওয়াটারের রেশিওটা সেমভাবেই চলে যায়, তাহলে রিমেনিং যেটা থাকবে সেটাতেও কি কোনো পরিবর্তন হবে, কোনো চেঞ্জ হবে না তো। তা সেখানে মিল্ক অ্যান্ড ওয়াটারের রেশিওটা সেই 5:2ই থাকবে তো, ঠিক আছে, বুঝতে পারা গেল না তাই তো। আচ্ছা ঠিক আছে, আমি আরেকটা এক্সাম্পল দিয়ে বুঝিয়ে দিচ্ছি। মিল্ক অ্যান্ড ওয়াটারের গেল, সাপোজ একটা গ্লাসে জল আছে, ঠিক আছে, আমি কেউ একটা গ্লাসে দুধ খাচ্ছে, ঠিক আছে, সেই দুধটার মধ্যে একটু জল আছে। এবার সে কী করলো, তার এক গ্লাস দুধ খেতে ইচ্ছা করছে না, সে ছোট্ট একটা কাপে একটুখানি দুধ ঢেলে রেখে দিল, তার পাশে বাকি দুধটা পুরো খেয়ে নিল। তো বাকি দুধটা যখন সে খেলো, সে কি জল একটু কম খেলো বা দুধ একটু বেশি খেলো, বা দুধ একটু কম খেলো বা জল একটু বেশি খেলো, সেরকম তো না। পুরো গ্লাসে যে দুধটা সে খাচ্ছিল সেই কাপে ঢেলে দেওয়ার পর যে রিমেনিং যে দুধটা সে খেলো, সেই একই তো তার টেস্ট লাগলো, কারণ মিল্ক অ্যান্ড ওয়াটারের রেশিওটা তো বদলায়নি, মিল্ক অ্যান্ড ওয়াটারের রেশিও তো সেমই থাকলো। তার মানে কি, যে ফার্স্টে যদি 5:2 থাকে, আমরা যদি পুরো মিক্সচারটা থেকেই যদি একটু মিক্সচার নিয়ে নিই, তাহলে সেই রিমেনিং মিক্সচারে সেই 5:2ই থাকবে, মানে রেশিওটা সেম থাকবে। বোঝা গেল? সেকেন্ড আমি এতে চলে যাই। 11250 is divided among ABC in the ratio 5:11:9. The amount they received 11250. আচ্ছা, বলছে এই যে 11250 এটা তিনজনের মধ্যে এ, বি অ্যান্ড সি এর মধ্যে কত অনুপাতে ডিভাইড করা আছে 5:11:9। তো কি এ পেয়েছে 5, বি পেয়েছে 11, সি পেয়েছে 9, তাহলে টোটাল কত পেয়েছে তারা? আমি কি এক্স ধরতে বলেছিলাম? এক্স ধরতে বলিনি। টোটাল তারা পেয়েছে 5 পেয়েছে প্লাস 11 পেয়েছে এ আর প্লাস 9 পেয়েছে সি, তাহলে টোটাল পেয়েছে এটা 16, 16 আর 9 কত 25।
টোটাল পেয়েছে 25। তাহলে টোটালটা, এটা কিন্তু টোটাল মানে এটা টোটাল রেশিও বের করলাম, ঠিক আছে। তো টোটাল 25, এটা টোটালকে আমরা ইকুয়াল করাবো, তাহলেই আমাদের মেন কাজ হয়ে যাবে। তাহলে 25 ইকুয়াল টু 11250। 25, কেউ যদি 25-এর নামটা আমার না মনে থাকে সে 5 দিয়েও ক্যান্সেল আউট করতে পারো, আমি 25 দিয়ে করবো। এটা হলো 4, 125, 5, 0, তাহলে 450 হলো। এবার এ বি সি এর ভ্যালু কত পাবো? এর ভ্যালু হচ্ছে 5 ইন্টু 450, বির ভ্যালু হচ্ছে 11 ইন্টু 450, মানে সি এর ভ্যালু হচ্ছে 9 ইন্টু 450। এটা তোমরা নিজেরা মাল্টিপ্লাই করে নিও, ঠিক আছে। তো আজকের ভিডিওটা আমি এখানে এন্ড করব, কারণ আরও প্রচুর 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 কনসেপ্টের অঙ্ক আমরা করব এর পরের ভিডিওতে। আচ্ছা, আমি যেটা বলতে চাই তোমাদের, এই পুরো ভিডিওটা দেখে তোমাদের যদি মনে হয় যে তোমরা কোথাও বুঝতে পারছো না, কোনো অঙ্ক বুঝতে পারছো না, বা কোনো কনসেপ্টে তোমাদের অসুবিধা হচ্ছে, ঠিক আছে, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। বা আমার যদি বোঝানোর কোথাও মানে কি বলবো খামতি থেকে থাকে, সেটাও তোমরা বলবে যে এটা একটু ভালোভাবে বোঝালে ভালো হতো, বা এখানে ভয়েসটা একটু ব্রেক করে গেছে, যা অসুবিধা ভিডিওতে আমি সমস্ত কমেন্টকেই স্বাগত জানাচ্ছি আগে থেকেই। তো যে কোনো ধরনের যদি আমার ভুল হয়ে থাকে তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আমি পরের ভিডিওতে সেটা আরও ভালো করে বোঝানোর চেষ্টা করব, ঠিক আছে। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দেবে, সাবস্ক্রাইব করে দেবে, যাতে তোমরা ম্যাথসের যে আসল বেসিক তোমার ক্লিয়ার করতে পারো, এবং আস্তে আস্তে অ্যাডভান্স লেভেলের অঙ্কে এই ভিডিওর মাধ্যমেই তোমরা আরও ভালোভাবে করতে পারো, ঠিক আছে। তো ভিডিওটা তোমরা শেয়ার করে দিও, পারলে তোমাদের বন্ধুদের কাছে পৌঁছে দিও, তারাও যাতে এই ভিডিওটা দেখে ভালোভাবে বুঝতে পারে, ঠিক আছে। তো সবাই ভালো থেকো।